গ্রীষ্মের পর যখন বর্ষা আসে তখন গরমের দাবদাহ থেকে আমরা সকলে মুক্তি পাই। শুধু আমরা কেন, এই বিশ্ব জগতে সম্পূর্ণ প্রাণীকুলই মুক্তি পায়। কিন্তু এটা ভুললে চলবে না, বর্ষাকালে এর সাথে জ্বর, ঠান্ডা লাগা, শরীর খারাপ, একটা প্যাচপ্যাচে ওয়েদার, গুমোট ওয়েদার, কোথাও জল জমে আছে, নানান রকম অসুখ বিসুখ এগুলো ফ্রি থাকে। যেখানে আমাদের মতন পরিবারে ছোট বাচ্চারা থাকে সেখানে একটু চিন্তাটা বেশি হয়, কারণ বর্ষাকালে বাচ্চাদের মধ্যে সর্দি, কাশি, জ্বর, ভাইরাল ফিভার, স্কিন র্যাশ, ফাঙ্গাল ইনফেকশন এরকম সমস্যার সম্ভাবনাগুলো অনেক বেড়ে যায়। সেজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় বর্ষাকালে ছোট বাচ্চাদের কেয়ার রুটিন কিরকম হওয়া উচিত বা কীভাবে যত্ন নেওয়া উচিত। WHO, ইউনিসেফ, IAP, AAPর মতন সংস্থাগুলি এই সম্পর্কিত কী গাইডলাইন দিচ্ছে সেটা জানবো, এবং কমন যে প্রবলেমসগুলো আছে সেক্ষেত্রে বাবা মা কী পদক্ষেপ নিতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি, বাচ্চারা বর্ষাকালে অসুস্থ বেশি কেন হয়। এর পেছনে তিনটে কারণ পাওয়া যায়। প্রথমত আবহাওয়ার পরিবর্তন। গরমের পর যখন বর্ষাটা শুরু হয় তখন আবহাওয়ার মধ্যে একটা চেঞ্জ আসে, টেম্পারেচারের একটা চেঞ্জ হয়ে যায়। আমরা এর আগেও আলোচনা করেছি বাচ্চাদের থার্মোরেগুলেটরি সিস্টেম বড়দের মতন কাজ করতে পারে না, যার জন্য আবহাওয়ার মধ্যে টেম্পারেচার বা তাপমাত্রার যে পরিবর্তন হয় সেটাকে সহজে তারা নিয়ে উঠতে পারে না, যার জন্য জ্বর, জ্বালা, সর্দি, কাশি, ঠান্ডা লেগে যাওয়া এরকম সমস্যাগুলো হয়। 2 নম্বর কারণ হলো আর্দ্র পরিবেশ। বর্ষায় চারিপাশে জল জমে থাকে, প্যাচপ্যাচে ওয়েদার, মেঘলা আকাশ হয়ে থাকে, যার জন্য হাওয়া বাতাস অতটাও ভালো খেলে না অনেক সময়, এবং আর্দ্রতা, বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। এই আর্দ্রতা বেড়ে যাওয়ার সাথে আরো সমস্যা হয় যে জামা কাপড় সহজে শুকোতে চায় না, ঘাম প্রচন্ড বেশি হয়, এইগুলোর কারণেও ঠান্ডা লেগে যায়। এছাড়াও স্কিন র্যাশের সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা দেখা যায়। আর 3 নম্বর কারণ হলো রোগের সংক্রমণ। আমরা সবাই জানি বর্ষাকালে জলবাহিত রোগ যেমন হেপাটাইটিস, ডায়রিয়া এগুলো সংক্রমণ বেড়ে যায়। এছাড়াও বর্ষার জলে মশা অনেক বেশি করে ডিম পারে বা ডিম পাড়ার সুযোগ পায়, যার জন্য ডেঙ্গু, চিকুনগুনিয়া আর ম্যালেরিয়ার মতন রোগের সংক্রমণ হওয়ার সুযোগ পায়। বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম এবং এই রোগের প্রকোপ তাদের উপরে বেশি পড়ে। খুব সহজেই ভাইরাস, ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাদের শরীরে সংক্রমণ করার সুযোগ পায়। অনেক সময় বাচ্চারা অপরিষ্কার খেলনা বা জিনিসপত্র ধরে খেলে বা তারপরে যখন হাতটা মুখে দেয় তখন খুব সহজেই বিভিন্ন প্রকার জীবাণু তাদের শরীরে ঢোকার সুযোগ পেয়ে যায়। এবারে এই সমস্ত কারণগুলো জানার এবং বোঝার পর আমাদেরকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে কোনো অ্যাভেলেবল গাইডলাইন্স আছে কিনা। দেখুন, ইন্ডিয়ান রেনি ওয়েদারের জন্য সবথেকে ভালো গাইডলাইন পাওয়া যায় IAP ভাইজ্যাক থেকে। সেখানে অনেকগুলো গাইডলাইন দেবে এবং তার মধ্যে 10-12টা পয়েন্ট আমার সবথেকে গুরুত্বপূর্ণ লাগে মেনে চলার মতন এবং সবথেকে বেশি রেকমেন্ডেড। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে বাড়ি ঘর এবং বাড়িঘরের আশপাশের জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্য একটাই, যাতে মশা, মাছি, পোকামাকড় এবং ইঁদুরের উপদ্রব কমে। দ্বিতীয় হচ্ছে বাচ্চাকে সবসময় সুতির জামা কাপড় এবং ঢিলে ঢালা জামা কাপড় পরানো, যাতে ওর ব্রেদেবল কন্ডিশন হয়, স্কিনটাও ব্রেদেবল কন্ডিশন থাকে এবং বাচ্চা খোলামেলা অনুভব করে। 3 নম্বর হচ্ছে বর্ষাকালে যেহেতু জামা কাপড় শুকোতে চায় না, স্যাঁতস্যাঁতে ভাব থাকে, একটা ভেজা ভাব থাকে, সেই জন্য বেস্ট অপশন হচ্ছে বাচ্চার জামা কাপড়কে একবার ইস্ত্রি করে নেওয়া। তাহলে স্কিন র্যাশের সম্ভাবনা বা এই যে ভেজা ভাব থেকে নানান রকম যে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা সেটা কমে যায়। 4 নম্বর পয়েন্ট হলো প্রতিদিন শিশুকে সহনীয় উষ্ণ গরম জলে স্নান করানো এবং তারপরে একটা শুকনো সুতির গামছা বা টাওয়েল দিয়ে ভালোভাবে মুছিয়ে দেওয়া। 5 নম্বর পয়েন্ট হলো শিশুকে বৃষ্টির জলে ভিজতে না দেওয়া বা বৃষ্টিতে ভিজতে না দেওয়া। কোনো কারণবশত, বিশেষ কারণবশত যদি বাচ্চা বৃষ্টিতে ভিজে গিয়ে থাকে তাহলে বাড়িতে আনার পর অতি সত্বর তাকে উষ্ণ গরম জলে স্নান করিয়ে একটা শুকনো টাওয়েল বা গামছা দিয়ে তাকে ড্রাই করে দেওয়া এবং তাকে গরম স্যুপ বা সেই জাতীয় গরম কোনো খাবার তাকে দেওয়া। তাতে কি হয়, রোগ সংক্রমণের সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। 6 নম্বর পয়েন্ট, ভেজা চুলে বা স্নান করানোর পর ভেজা চুলে কখনোই ফ্যানের তলায় বা এসির তলায় বসতে দেবো না বা ডাইরেক্ট হাওয়ায় রাখতে দেবো না, তাতে ঠান্ডা লাগা বা অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। 7 নম্বর পয়েন্ট, যে সমস্ত বাচ্চারা জল খায় তাকে অবশ্যই শুধুমাত্র ফোটানো জল দেব। 8 নম্বর পয়েন্ট, শিশুর গ্লাস বা ফিডিং বটল বা প্লেট যাতে খাবার খায় সেটা ফোটানো জলে পরিষ্কার করব, অথবা আরও ওয়াটার মানে রিভার্স অসমোসিস করে আমরা যে বাড়িতে আরও মেশিন রাখি সেখান থেকে যে জল পাওয়া যায় সেটা দিয়ে ধোবো।
9 নম্বর পয়েন্ট, বাচ্চাকে সবসময় বাড়িতে তৈরি টাটকা খাবার খাওয়াবো। 10 নম্বর পয়েন্ট, বাড়িতে যদি কারোর ঠান্ডা লাগা, সর্দি কাশি বা জ্বর হয়ে থাকে তার থেকে বাচ্চাকে দূরে রাখবো, কারণ খুব সহজেই সংক্রমণ হতে পারে। ওদের ইমিউনিটি পাওয়ার কম হওয়ার জন্য যে সমস্যায় বড় বা প্রাপ্তবয়স্করা পড়েছে তার থেকে সে সংক্রমিত হতে পারে। 11 নম্বর পয়েন্ট, বাচ্চার নখ, হাতের এবং পায়ের নখ কেটে রাখবো। হাত পরিষ্কার করে দেবো বারে বারে বা মাঝে মাঝেই পরিষ্কার করে দেবো, খাবার আগে, শৌচ করার পরে, এগুলো যেন হাত পরিষ্কার থাকে সেই ব্যাপারটা দেখব। আর 12 নম্বর শেষ পয়েন্ট হলো, বাচ্চা যে বিছানায় শুচ্ছে সেখানে চাদর, বালিশের কভার এগুলো 2 দিন বাদে বাদে চেঞ্জ করে দেবো, যাতে সেটাকে পরিষ্কার করা যায়। এবারে স্কিন কেয়ারের বিষয়ে আসি। আমরা বাচ্চাদের ক্ষেত্রে যেরকম মাইল্ড ক্লিনজার বা সোপ ব্যবহার করতাম সেটা কিন্তু অব্যাহত রাখবো, মানে সেটাকে কন্টিনিউ ব্যবহার করব যাতে বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। এর সাথে আমাদেরকে একটা প্যারাবেন ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। বর্ষার এই প্যাচপ্যাচে ওয়েদারে ময়েশ্চারাইজার ব্যবহার করার ব্যাপারে অনেকেরই আপত্তি থাকে, অনেকেরই কনফিউশন থাকে, করতে চায় না। আমার প্রথম সন্তানের ক্ষেত্রে আমারই কনফিউশনটা, কিন্তু আমরা যখন এই সংক্রান্ত একটা গাইডলাইন এবং বিশ্লেষণ পড়লাম আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ানের থেকে, তখন ব্যাপারটা বুঝলাম যে বর্ষাকালেও ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এক্ষেত্রে 3টে কারণ আছে এর পেছনে। প্রথমত হচ্ছে যে ময়েশ্চারাইজার, ভালো ময়েশ্চারাইজার বাচ্চাদের স্কিনের যে ন্যাচারাল ব্যারিয়ার থাকে সেটাকে বজায় রাখে। ন্যাচারাল ব্যারিয়ারের কাজ হচ্ছে স্কিন যাতে ড্রাই না হয়ে যায়, স্কিনের যে ন্যাচারাল অয়েলগুলো আছে সেগুলো যাতে অক্ষত থাকে সেইটাকে বজায় রাখা। দ্বিতীয় হচ্ছে স্কিনটাকে হাইড্রেটেড রাখে। আর তৃতীয় হচ্ছে ময়েশ্চারাইজার ব্যবহার করলে স্কিন র্যাশ, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা অনেকটা কমে যায়। সেই জন্য বর্ষাকালে নির্দ্বিধায় ভালো ময়েশ্চারাইজার বাচ্চার স্কিনে অবশ্য করে স্নানের পরে অ্যাপ্লাই করবেন। এছাড়াও অনেকে পাউডার ব্যবহার করতে চান। দেখুন, ব্যক্তিগতভাবে বলি এবং অনেক ডাক্তারই বলে থাকে যে পাউডারের ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। সেই জন্য আমরাও ব্যক্তিগতভাবে পাউডারের ব্যবহার এড়িয়ে চলি। এর সঙ্গে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই যে অনেক সময় বর্ষার জল বা বৃষ্টির ছাট যেখানে পড়ে আছে সেখানে বাচ্চারা অনেক সময় চলাফেরা করে। অনেক বাচ্চাই স্লিপার পরা বা চটি পরার মতন অবস্থায় থাকে না, তাদের ক্ষেত্রেও খালি পায়ে অনেক সময় যেখানটায় বর্ষার জল বা ছাট পড়ে আছে সেখানটাতে হাঁটাচলা করে ফেলে। তাদের পাটা কিন্তু আলাদাভাবে একটা কোনো টাওয়েল বা রুমাল দিয়ে পরিষ্কার করে দেবেন, কারণ পায়ের তলাতেও এই জল যদি থেকে যায় বা ভেজা ভাব থেকে যায় সেখান থেকেও ফাঙ্গাল ইনফেকশন বা র্যাশ হতে পারে, যেটার থেকে অনেক অস্বস্তি বা নানান রকম সমস্যা তৈরি হতে পারে। আইএপির গাইডলাইন, স্কিন কেয়ারের রুটিন, এগুলোর পরে কমন যে সমস্ত প্রবলেমসগুলো আছে এবং সেগুলোর স্টেপস নিয়ে আলোচনা করার আগে আমি 5টা বিশেষ পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করতে চাই। প্রথমত, ঘর এবং ঘরের আশপাশ শুকনো রাখা, যতটা সম্ভব শুকনো রাখা। যে সময় বৃষ্টি হচ্ছে না, যখন হাওয়া বাতাস চলছে, রোদ আসছে, ঘরের দরজা জানলা খুলে রোদ, আলো, হাওয়া বাতাস প্রবেশ করতে দেওয়া। দ্বিতীয় পয়েন্ট হলো, আমরা অনেক সময় শীতকালে হিউমিডিফায়ার ব্যবহার করতাম, সেটা কিন্তু এখন বর্ষাকালে আর ব্যবহার করা যাবে না, কারণ বাতাসের আর্দ্রতা অলরেডি বেশি থাকে। এই সময় ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। অনেকে ডিহিউমিডিফায়ার বা আলাদা কোনো ডিভাইস বা যন্ত্রাংশ বা যন্ত্র কিনতে চান না, তাদের ক্ষেত্রে বিশেষ কতগুলো পয়েন্ট খেয়াল রাখতে পারেন বা ফলো করতে পারেন, তাতেও কাজ হবে। প্রথমত হলো বর্ষা বা বৃষ্টিতে দরজা জানলা বন্ধ করে রাখা, যাতে জল ঘরের ভেতরে প্রবেশ না করতে পারে বা ময়েশ্চার ঘরের ভেতরে প্রবেশ না করতে পারে। দ্বিতীয় হলো ঘরের ভেতরে পাখা চালিয়ে রাখা, যাতে ঘরের ভেতরে এয়ার সার্কুলেশনটা থাকে। 3 নম্বর পয়েন্ট হলো ঘরের ভেতরে ভেন্টিলেশন বজায় রাখার জন্য কিচেন এবং বাথরুমের যে এক্সস্ট ফ্যানগুলো আছে সেগুলো চালিয়ে রাখা। 4 নম্বর পয়েন্ট হলো অনেকেরই একটা অভ্যেস থাকে ঘরের ভেতরে জামা কাপড় শুকানো, এটা কখনোই করবেন না। এখান থেকে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগতে পারে, এমনকি সেখান থেকে জ্বর জ্বালা হতে পারে। শেষ একটা ট্রিক্স হলো যে যারা ঘরের ভেতরে ময়েশ্চারটাকে বজায় রাখতে চাইছেন তারা ঘরের কোনো একটা কোণাতে একটা পাত্রে করে বেকিং সোডা কিছুটা রেখে দিতে পারেন, সেটা কিন্তু ঘরের ময়েশ্চার অনেকটা অংশে টেনে নেবে। এবার নেক্সট 3 নম্বর পয়েন্টে আসি, যেটা বর্ষাকালে বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে টিকাকরণ এবং ভ্যাকসিনেশন। বর্ষাকালে যেহেতু হেপাটাইটিস এ, রোটাভাইরাস, টাইফয়েড এইরকম রোগের সংক্রমণ হয়, সেই জন্য আইএপির গাইডলাইন বা যে ভ্যাকসিনেশন শিডিউলগুলো আছে সেগুলো মেনে কিন্তু বাচ্চার টিকাকরণ হচ্ছে নাকি সেটা কিন্তু দেখে নেবেন, সেগুলো কিন্তু সঠিক সময় বজায় রাখবেন। 4 নম্বর পয়েন্ট হলো বর্ষাকালে বাচ্চাদের ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার একটা চান্স থাকে, যেহেতু বাতাসে আর্দ্রতা বজায় থাকে সেই জন্য জল পান করার প্রবণতাটা কমে যায়। বাচ্চাকে পর্যাপ্ত ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক দিন। যে সমস্ত বাচ্চারা আলাদা করে জল খাওয়ার মতন কন্ডিশনে চলে এসছে, মোটামুটি 7-8 মাস হয়ে গেছে, তাদেরকে আলাদা করে বর্ষাকালে 3-4 চামচ করে জল দিতে থাকুন, যাতে তাদের ডিহাইড্রেশনের কন্ডিশনটা তৈরি না হয়।
হয়। এর সাথে 5 নম্বর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বাচ্চার ব্যবহার্য যে সামগ্রী বা খেলনা যেগুলো আছে সেগুলোকে একটু পরিষ্কার করে দেওয়া, যাতে সেখান থেকে রোগ জীবাণু তার শরীরে প্রবেশ করার সুযোগ না পায়। এবারে কমন 4টে প্রবলেম এবং তার কিছু কিছু স্টেপস বা কিছু বিশেষ কথা আমি জানিয়ে ভিডিওটাকে শেষ করব। প্রথম হলো বর্ষায় জ্বর জ্বালা, সর্দি, ঠান্ডা লাগা, এগুলো সমস্যা। এগুলো যেরকম বললাম খুব কমন ব্যাপার। সর্দি, কাশি, জ্বর জ্বালা হলে 1 থেকে 2 দিন দেখতে পারেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে। যদি দেখেন যে সমস্যাটা রিকভারি হচ্ছে না, ওভার দ্য কাউন্টার মেডিসিন বা নিজের মতন করে মেডিসিন তাকে অ্যাপ্লাই না করে একটু ব্যবস্থা করে ডক্টর চেক আপ করাবেন। শ্বাস নিতে অসুবিধা হলে বা সর্দি হলে তাকে অবশ্য করেই স্যালাইন, নেজাল ড্রপ বা নেবুলাইজার ব্যবহার করাতে পারেন। বাচ্চাকে একটুখানি গরম জামাকাপড় দিতে পারেন বা একটু মোটা জামাকাপড় দিতে পারেন যাতে ঠান্ডা না লাগে, কিন্তু অবশ্য করেই ডক্টর চেক আপ করাবেন, কারণ এগুলো থেকে বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা থাকে, এগুলো ছড়ানোর সম্ভাবনা বা প্রলংড বা অনেক দিন হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য বেশি দিন অপেক্ষা করবেন না। সমস্যা নম্বর 2, ঘন ঘন ডায়াপার চেঞ্জ। বর্ষাকালে যেহেতু আর্দ্রতা বেশি থাকে এবং আপনি যদি বাচ্চাকে ডায়াপারে রেখে থাকেন, বাচ্চা যদি ডায়াপারে অভ্যস্ত হয়ে থাকে, তাহলে অবশ্য করেই 3-4 ঘন্টা অন্তর ডায়াপারটাকে চেঞ্জ করে দেবেন। বেশি ভেজা ডায়াপার ব্যবহার করতে দেবেন না, সেখান থেকে স্কিন র্যাশের সমস্যা হতে পারে। প্রত্যেকবার যখন ডায়াপার চেঞ্জ করবেন তখন জিঙ্ক অক্সাইড বেস যে র্যাশ ক্রিমগুলো আছে সেগুলো একবার লাগিয়ে দেবেন, যাতে স্কিন র্যাশের সমস্যা না হয়। বর্ষাকালে বাচ্চাদের খিদে একটু কমে যায় বা খাবার প্রতি অনীহা একটা বেড়ে যায়, একটু হজম ক্ষমতাটাও কমে যায়। সেই জন্য ইজি টু ডাইজেস্ট মানে সহজে হজম করতে পারে এরকম খাবার দেবেন, এবং বাচ্চাকে যখনই খাবার দেবেন হালকা গরম করে দেবেন, একটু উষ্ণ করে দেবেন, তাহলে খেতে পারবে। এই ভিডিওতে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম সেগুলো বেসিক্যালি WHO, ইউনিসেফ, IAP, AAP এর মতন সংস্থাগুলো থেকে যে গাইডলাইনগুলো আছে সেগুলো থেকে নেওয়া। এগুলো ব্যক্তিগতভাবে আমরা আমাদের 2 সন্তানের ক্ষেত্রেও মেনে চলছি এবং ফলো করছি। আশা করব আপনারাও ফলো করে এই প্যাচে বর্ষার ওয়েদারে আপনার বাচ্চাকে সুস্থ এবং হাসি খুশি রাখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিলে প্যারেন্টিং এবং বেবি কেয়ার সংক্রান্ত যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো আপনার কাছে সময় সময় পৌঁছাতে থাকবে। এই বিষয়টা ছাড়াও যদি আপনার কোনো অনুরোধ থাকে, কোনো বিশেষ বিষয় আপনার জানার আছে বা আপনি জানতে চান, সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, নয় ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করব।